দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সংলাপ প্রতিদিনে সঙ্গে রয়েছি আমি হাসান মাহমুদ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার, এটি হচ্ছে আজকের দিনের প্রধান একটি খবর, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন বিএনপি মহাসচিব। বেদনা বিদুর যে মাইলস্টোন, সেই মাইলস্টোন এখনও নিস্তব্ধ। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 34-এ। এছাড়া যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা সহ 4টি আইনের সংশোধনে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দেশের বাইরে একটি বড় খবর আছে, সেটি হচ্ছে যে রাশিয়ায় 50 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সকলের নিহতের সংখ্যা করা হচ্ছে। আসলে বেশিরভাগই নিহতের ঘটনা, বিশেষ করে মাইলস্টোনের ঘটনা আমাদেরকে এখনও তাড়িত করে, বিবেককে রুদ্ধ করে। দর্শক, এর মাঝেও এবিএম খায়রুল হকের গ্রেফতারের বিষয়টি আলোচনায় এসেছে। আমরা এই আলোচনাগুলোই করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন আলোচক। একজন রয়েছেন পথে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিল্লি, তিনি আসছেন যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং রয়েছেন ফাহিমা নাসরিন মুন্নি। ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, এবং আমরা আলোচনা করি সংলাপ প্রতিদিনের সমসাময়িক বিষয় নিয়ে। আমি আপনার কাছে সরাসরি চলে যেতে চাই এবং প্রথমেই জানতে চাই যে একজন প্রধান বিচারপতির গ্রেফতার হয়েছে এবং তিনি, তার কর্মকাণ্ড সম্পর্কে আপনি জানেন, আপনি নিজেও একজন সিনিয়র আইনজীবী। আমি একটু জানতে চাই যে এতদিন পরে, 5 আগস্টের পরে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে 5 আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি পদত্যাগ করলেন বা তিনি সরে দাঁড়ালেন, এরপরে অনেকগুলো সময় গড়িয়ে গেছে, এত পরে কেন তার গ্রেফতার? বা আপনি কি ভাবছেন বা কি মনে করছেন, এই বিলম্বের কারণ বা হেতু কি? আপনাকে ধন্যবাদ। আমি সবচাইতে প্রথমে আপনার সূচনা বক্তব্যে যেমন বলেছেন, মাইলস্টোন স্কুলের যে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমাদের 34 জন, বেশিরভাগই যারা শিশু এবং শিক্ষক আছেন, অভিভাবক আছেন, অত্যন্ত করুণ বেদনা বিধুর যে মৃত্যুবরণ তারা করেছেন, আমি ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন যারা বার্ন ইউনিটে শুয়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে শেফা দান করেন, তারা যেন সবাই ফিরে আসে ইনশাল্লাহ। এই বলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যে প্রশ্ন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, দেখেন, এবিএম খায়রুল হক নানা কারণেই সমালোচিত, অত্যন্ত আলোচিত, সমালোচিত। এখন রাজনৈতিক সংকট যেটা তৈরি করেছিল গত 3টা টার্মে, এই যে নির্বাচনের নামে তামাশা হয়েছে, মকারি, নির্বাচন হয়নি, এগুলোর মূলে উনি ছিলেন। কিভাবে ছিলেন উনি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল একটা সেটেলড একটা ইস্যু, যেটার মাধ্যমে ট্রান্সফার অফ পাওয়ার, যে ক্ষমতার হাত বদল, সেটা একটা, ওই ট্রানজিশনটা সুন্দরভাবে হওয়ার, কারণ বাংলাদেশে আমাদের যেই রাজনৈতিক কালচার, নর্মস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, এতে করে যে একটা রাজনৈতিক দলের আন্ডারে আর একটা রাজনৈতিক দল, জিনিসটা এইভাবে হয় না। কাজেই রাজনৈতিক দলের অধীনে নির্বাচনটাও সেভাবে আসলে একটু স্মুথ হয় না এবং প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জি, ওই কারণেই তত্ত্বাবধায়ক সরকারটা ছিল একটা সেটেলড প্রিন্সিপাল। যে আপনি যদি দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত 12টা, মানে যেরকম সমালোচিত নির্বাচন হতে পারে, নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল। এখন সেখানে আপনারা নানান কথা আমরা বলতে পারি, কিন্তু না, লাভ হবে না। অন্য নির্বাচনের সাথে তুলনা করলে এটা অ্যাকসেপ্টেবল টু অল, সবার কাছে এটা অ্যাকসেপ্টেবল ছিল কম বেশি। এখন উনি এবিএম খায়রুল হক সাহেব, সাবেক একজন প্রধান বিচারপতি, উনি করলেন কি, আপনার প্রধান বিচারপতির চেয়ারে বসে উনি রায় যেটা ঘোষণা করলেন
একটা শর্ট রায়, সাধারণত সেটাই হয়ে থাকে, জি, শর্ট রায়, ওইটাই রায় ঘোষণা করলেন যে হোয়াট ইজ এ জাজমেন্ট বলা আছে, কিন্তু আমাদের ঘোষণা করলেন, আমরা তো সবাই শুনেছি, ছিলাম। উনি অবসরে চলে যাওয়ার 18 মাস পরে যখন ওই রায়টা লিখিত আকারে নামলো, আমরা হতভম্ব হয়ে সবাই দেখলাম এবং অবাক হয়ে গেল, অবাক হয়ে গেছি যে রায় তো আমূল পরিবর্তন হয়ে গেছে। আর ওনার ওই রায়ের পরপরই আবার ওই স্বৈরাচার ফ্যাসিস্ট যে সরকারটা ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু তড়িঘড়ি করে আপনার ওই পার্লামেন্টে একটা আইন পাশ করে নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত, বাতিল তারা করে দিয়েছিল। দেখেন, মানে এটা একটা তড়িঘড়ি করে করেছে, তাই তো বলছেন আপনি? এক্স্যাক্টলি তাই, তড়িঘড়ি করে করেছিল। কারণ যারা স্টেক হোল্ডার্স, তাদের রাজনৈতিক দল বলুন কিংবা সাধারণ মানুষ বলুন, কারো কোনো মতামতের তোয়াক্কা, তারা, কারণ ওনারা তো কনসার্ন আসলে না, কারণ তারা তো জোরজার মুল্লুকতার ওই লাইনেই চলে গিয়েছিল এবং গণতন্ত্র হত্যা করতে, আইনের শাসনের গলা টিপে ধরতে, মানবাধিকারকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার জন্য খায়রুল হক সাহেবের অবদান, একে আপনি ছোট করে আমরা কেউ দেখতে পারবো না। আমরা শুধু একটা জিনিস বলি যে আমি তো সুপ্রিম কোর্টের মানুষ, আইনজীবী হিসেবে দীর্ঘদিন আছি, আমার মতন আমার কলিগদের একটা দম বন্ধ করা অবস্থা হয়েছিল। এই রায় শুধু এই একটা না, এটা তো সবচেয়ে বিতর্কিত, একেবারে সবচাইতে জঘন্যতম একটা বিষয় ছিল বিচার বিভাগের। এখন আমরা দেখেছি বিচার বিভাগ দিয়ে কিভাবে ফ্যাসিজমকে পাকাপোক্ত করা যায়, বিচার বিভাগ দিয়ে কিভাবে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, এনকাউন্টার, ক্রসফায়ার, এগুলোকে কাইন্ড অফ জায়েজ কিংবা দায়মুক্তি, মানে একটা অদ্ভুত বিচারহীনতার যেই সংস্কৃতি, সেটা দেখে আমি অনেক সময় বলতাম আমার কলিগদেরকে যে আমি যদি আর একটা কোনো কাজ জানতাম, আমি কোনো দিন কোর্টে যেতাম না। ওই 17 বছর এত কষ্ট আমরা পেয়েছি। আর তাছাড়া আপনি তো জানেন মানসিক নির্যাতন, এক্স্যাক্টলি তাই, কারণ আর আমার তো এটা আমাদের পেশা, কিন্তু সব এসে ওই যে তখন তো আওয়ামী লীগের আমল, আমি এখন বিএনপির, আমার কাছে তো যে আপা আপনি কি পারবেন, ক্লায়েন্ট আপনি কি পারবেন, কারণ তারা তখন সবাই মামলায় জর্জরিত ছিল। না, মামলায় তারা আওয়ামী লীগ ঘরানার উকিলের কাছে যাবে, কারণ তারা জানে আওয়ামী লীগ হলে তাদের জন্য সহজ হবে, সবকিছু সহজ হবে, আইন কানুন কিছু মানবে না, নিয়ম কানুন কিছু না। তো আসলে হয়েছে কি, আপনি যে প্রশ্নটা করলেন এতদিন পরে গ্রেফতার কেন খায়রুল হকের, তারপরও হ্যাঁ অনেক দিন পর, আমি বলবো কি জানেন, বাংলাদেশের ইতিহাসে একজন সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার এটাই কিন্তু প্রথম, এটাই প্রথম। যদিও ডিলে হয়েছে, বিলম্ব হয়েছে, আমি তারপরও এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই যে ঠিক আছে, হয়েছে, দেরি হয়েছে, কিন্তু গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করলে কিন্তু কিছু শেষ হলো না, শুরু হলো। আমরা মনে করি খায়রুল হক ওনার কঠিন থেকে কঠিন, কারণ ওনার কারণে আমাদের হাজারের উপরে আপনার নেতাকর্মী গুম হয়েছে, ওনার কারণে আমরা যেহেতু নির্বাচন করছি, তখন যেমন ভয়ের একটা সংস্কৃতি চালু করেছিল ওই ফ্যাসিস্ট স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী যেই সরকারটা ছিল, তখন আমাদেরকে তো মানে গলা টিপে হাজারের ওপর সাউন্ড গ্রেনেড, হাজার হাজার টিয়ারশেল, 28 অক্টোবরের একটাই দেখেন, যেটা জাতিসংঘ বলেছে, সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর অন্যগুলোতে একই জিনিস করে গেছে। কিন্তু দেখেন ওই ফ্যাসিস্ট সরকার করলো কি, উনি রিটায়ার করবার পরে খায়রুল হক সাহেবকে আইন কমিশনে বসিয়ে দিল, একবার দুবার, হ্যাঁ আইন কমিশনে, হ্যাঁ বারবার ওনাকে বসে, এটা হচ্ছে পুরস্কার, কারণ যেহেতু উনি এইরকম একটা জিনিস করে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে পারপাস সার্ভ করে, যে ওই প্রধান বিচারপতির যে চেয়ার, সেই পবিত্র চেয়ারটাকে কলুষিত করে, ওই পবিত্র চেয়ারটাকে ভয়ঙ্করভাবে অপবিত্র করেছে। তারপরে যখন ওইখানে উনি বসে এই কাজ, উনি রায় বদল করে দিলেন, তার মানে কি উনি দুর্নীতি করেছেন, এটাকে বলে নৈতিক স্খলন। দুর্নীতি অনেক রকম আছে, টাকা পয়সার দুর্নীতি একরকম, এখন একজন জজ সে যেই হোক, আমি সেটা মানে এটা বলছি না, সে যদি তার ওই চেয়ারে বসে সে নৈতিক স্খলনের মানে হয়,
নৈতিক স্খলন উনি ঘটান, জি। উনি ইকুয়ালি পানিশেবল অফেন্স কিন্তু করেন, ইকুয়ালি। আমি আশা করব এই সরকার জি। এই নৈতিক স্খলনের জায়গাটা বিচারকদের বেলায় অত্যন্ত, এই নতুন বাংলাদেশ, এই নতুন বন্দোবস্তে, নতুন বিচার ব্যবস্থা নয়, আমাদের এই রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটাকে ধরে রাখার জন্য অবশ্যই বিচার বিভাগ স্বাধীন হবে, বিচার বিভাগ পৃথক হবে, বিচার বিভাগের স্বাধীন সার্বভৌম একটা সচিবালয় থাকবে, কোনো আইন মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয় যেখানে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। রাষ্ট্রের আরো দুটো যে অর্গান আছে, নির্বাহী বিভাগ এবং সংসদ, তারা যদি ভুল ভ্রান্তি কিছু করে সেটা কিন্তু বিচার বিভাগেরই ঠিক করবার কথা। অথচ দুর্ভাগ্যজনক হলেও তো সত্যি যে গত 3টা টার্মে আমরা দেখেছি ঠিক তার উল্টো। জি জি জি। স্টুডিওতে এই পর্যায়ে হাজির হয়েছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আমরা তার কাছে একটু যাব। নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার মিলি, আমি আপনার কাছে, আমরা যে আলোচনাটি করছিলাম সেটি হচ্ছে যে ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন, আমরা বলছিলাম যে ABM খায়রুল হক বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার ইস্যু। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এইটা আসলে এত দেরি হওয়ার কারণ কি? 5 আগস্ট একটা লম্বা সময় এবং প্রায় 1 বছর আমরা 5 আগস্ট যদি গণঅভ্যুত্থান পরবর্তী সময় ধরি, সেই সময়টাতে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে তার চিকিৎসা ব্যয় সহ অনেকগুলো অভিযোগ, আসলে সেটা ফিরিস্তি দিয়ে লাভ নেই। আপনার কাছে আমার যে জানতে চাওয়া যে আসলে এই 1 বছর সময় লাগলো কেন তাকে ধরতে বা তাকে বের করতে বা অনুসন্ধান করতে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমি এই প্রশ্নটি করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে 1 বছর সময়টা যেটা আমরা বলছি যে লেগেছে এতদিন, আমি আপনাকে আর একটা জাস্ট ছোট এক্সাম্পল দিব। ABM খায়রুল হক আমাদের গণতন্ত্র ধ্বংসের একটা প্রধান কারিগর, কিন্তু উনি যেই মানে ভায়োলেন্সটা তো ক্রিয়েট করেছেন, বাট একটা ইনডিরেক্ট ওয়েতে। আপনি দেখেন যে পুলিশ অফিসারটা বলছিল, যে ভিডিওটা খুবই ভাইরাল ছিল, যে স্যার একটাই মারি একটাই যায়, আরগুলো তো যায় না, বাকিটি তো যায় না। তো ওই পুলিশ অফিসারকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। একবার অ্যারেস্ট করা হয়েছে, বাট উনি কিভাবে ছাড়া পেয়ে গেলেন আমরা জানি না। উনি আবার কাজেও যোগ দিয়েছেন, তারপরে কাজের থেকে অ্যাবসেন্ট। তো ওনাদের তো পুলিশ আইনে তো আছে যে কেউ যদি কোনো ফর্মিডেবল রিজন ছাড়া অ্যাবসেন্ট থাকে এবং বারবার ডাকার পরেও না আসে, তার বিরুদ্ধে তো বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু আমরা কি দেখলাম, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তার আবার খোরপোশ ভাতাও দেওয়া হচ্ছে। তা আমরা তো এইখান থেকেই বুঝতে পারছি যে ইন্টারিম এই যে গভর্নমেন্টটা, তাদের প্রত্যেকটা কাজই হলো খুবই স্লো এবং খুবই ডাইলিউটেড। কারণ উনি তো একজন সেলফ স্বীকৃত খুনি, তাই তো? তার ভিডিও এভিডেন্স আছে, সে বলছে যে একটাই মারি একটাই যায়, আর বাকিটি যায় না। তো সেইখানে তাকে যদি আপনি ইমিডিয়েট এই যে জুলাইয়ের যে এত ক্ষতটা এখনো দগদগে, সেই ক্ষতর বিচার করতে আপনি এখনো পারেন নাই। সেখানে ABM খায়রুল হককে যে মাত্র 11 মাসে ধরতে পেরেছে, তাতে আমাদের মনে হয় 2টা করে সেজদা দেওয়া উচিত। কারণ মানে আমার তো মনে হয় মুন্নিয়াপাও স্বীকার করবেন যে আমরা মনে হয় আশাও করি নাই যে ABM খায়রুল হককে আর কোনোদিন ধরবেন, মানে নাগালে পাওয়া যাবে অথবা পেলেও তারা, কারণ এরকম অনেকেই আছেন যে আমরা শুনছি যে দেশেই আছেন, ভালোই আছেন, থাকছেন। এবং আমাদের যে হামিদ সাহেব রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত তো কেউ জানতোই না সে তার নিজের বাসায় আছে। তো কেন জানতো না? তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি এই যে এত টাকা দিয়ে এই যে রাবণের পাল পালা হচ্ছে, তো সেটার ফিডব্যাকটা কি, আউটকামটা কি, আমরা তো কোনো কিছু দেখছি না। এবং যদি বলা হয় যে ইন্টারিম এইটাকে কন্ট্রোল করতে পারছে না, তাহলে তাদেরকে কন্ট্রোল নিতে হবে। পারছে না বলে তো কথা নাই। আপনি একজন মানে ধরেন আপনি স্কুলে গেলেন, পারছেন না পড়াতে, চলে আসবেন, এটা তো এরকম না। আপনি একটা দেশের ভার নিয়েছেন, পারছেন না মানে কিন্তু একটা ক্যাওস লেগে যাবে, আপনাকে পারতেই হবে। এখানে মানে ঢিলেমি করার সুযোগ নাই, তাই বলছেন? আপনার এখানে, কারণ এটা আপনার রাষ্ট্রীয় বিষয়, শুধু রাষ্ট্রীয় বিষয় না। আপনি এখানে যদি কম ধরি 18 কোটি, যদি নর্মাল ধরি 20 কোটি লোকের দায়িত্ব নিছেন,
আপনি তো পারছি না বললে তো এই বিস্কুটের লোককে কি আপনি এন্ডেঞ্জার্ড করবেন? এভাবে তো আসলে জীবন চলতে পারে না। আমরা এর আগেও দেখেছি, আপনি খেয়াল করে দেখবেন যে প্রধান নির্বাচন কমিশনার সাবেক যে তিনটি নির্বাচনের কথা আপা বললেন, যে তিনটি নির্বাচনের জন্য যাদেরকে দায়ী ঘোষণা বলা হয়, তারাও কিন্তু একটা সময় পর, মানে দীর্ঘ সময় পর কিন্তু তারা ধরা পড়ছেন। আমরা জানি না এরপরে আবার কেউ আসবে কিনা, মানে হঠাৎ করে মনে হবে যে তখন আমাদেরও হয়তো মনে হতে পারে ও আচ্ছা উনি তো বাকি থেকে গেছে, এরকম কি মনে হচ্ছে বিষয়টা? সরকারের একটা দায়হীনতা বা দায়িত্ব। আমার না কেন জানি, আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু যে হাসিনা আনতো না যে একই কুমিরের বাচ্চা, একবার এদিক দিয়ে দেখায় একবার এদিক দিয়ে দেখায়, আমার মনে হচ্ছে আমরা ঠিক ওই জায়গায় চলে গিয়েছি। এক একটা করে ইস্যু উঠায় উঠে একটু একটু করে দেখায়, একে একটু অ্যারেস্ট করে, একে একটু অ্যারেস্ট করে, দুধ ভাত সান্ত্বনা দেয়, এভাবে তো লোক দেখানো, সরকার লোক দেখানো কাজ করছে, এইরকম কিছু। মানে অনেকটা, মানে যদি নাও করে থাকে এটা, যদি তাদের ফেলিয়ারও হয়, কিন্তু দেখতে তো ওরকমই মনে হচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে খুব দ্রুত সমাধান করা উচিত। এবং যদি আমরা বারবার, এখন অনেকদিন ধরেই বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না পারেন, ওনাকে চেঞ্জ করে এমন কাউকে দিতে হবে যে পারবে, কারণ পারতে হবে। এটা আপনি এতগুলা জনগণের লাইফ নিয়ে তো আপনি কিন্তু হেলদোল তো করতে পারবেন না, আপনাকে পারতে হবে। জি, আমি একটু ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে একটু যদি যাই, আপনি যদি এইভাবে দেখেন, একজন সাবেক প্রধান বিচারপতি যিনি এখন গ্রেফতার হলেন, অভিযুক্ত, ইনি যেমন এক পাশে, আবার আরেকজন সাবেক বিচারপতির কথা যদি ধরি, এস.কে. সিনহা, আপনি এই দুজনকে আসলে কিভাবে পার্থক্য করবেন? একজন সরকারের আশীর্বাদ পুষ্ট, বা আপনার ভাষায় যদি বলি যে একটা রায় দিলেন, বাংলাদেশের সেই কেওয়াস লেগে গেল, যেটি বললেন আপনি, যে একটা হসপস বা দেশের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হলো, একটা মীমাংসিত তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। আরেকজন বিচারপতি, আমি আজকে তার কথা মনে হচ্ছে এই কারণে বললাম যে তার যে পরিণতি, বাংলাদেশের থেকে তার যে বিদায়, মানে এইটাকে আপনি আসলে কিভাবে সমন্বয় করবেন প্রধান বিচারপতি দুইজনের, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা তো এস.কে. সিনহা উনিও বহু মানে অন্যান্য অনেক মামলায়, হ্যাঁ, উনিও কিন্তু সহযোগী ছিলেন। এস.কে. সিনহা, জি, সিনহা সাহেবকে যখন কোর্ট থেকে চলে যেতে হলো, প্রধান বিচারপতি থাকা অবস্থায় ওনাকে ক্যান্সারের রোগী বানানো হলো, একটা রায় দিলেন সেটার পরিপ্রেক্ষিতে, কারণ ওই রায়টা সরকারের পছন্দ হয়নি। পছন্দ না হলে, পছন্দনীয় রায় না হলে, সে জাজ হোক, প্রধান বিচারপতি হোক, যেই হোক, থাকতে পারবে না, কারণ ওটা না, ওটা তো একটা ফ্যাসিস্ট, একটা একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার। আর এবিএম খায়রুল হক সাহেব, উনি তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের রায় যেটা, সেটার সাথে আরও অন্যান্য যেই বিভিন্ন সময়ে বিতর্কিত রায়গুলো, সেই রায়গুলো দিয়েছেন, এবং পরবর্তীতে কন্টিনিউ করেছেন যে ওই ফ্যাসিস্ট সরকারের যে আপনার যে টেনিউর টাইমটা, সেটাকে কিভাবে লেজিটিমেট করা যায়, কিভাবে লেজিটিমেসি দেয়া যায়, কিভাবে তাদেরকে রাখা যায়, মানে উইদাউট কোনো রকম ঝুটঝামেলা ছাড়া ওই পথটা, স্বৈর শাসক এবং ফ্যাসিজমের যে রাস্তা, সেটাকে উনি একেবারে মনে হচ্ছে ফুল বিছিয়ে দিয়েছিলেন, ওপেন করে ফুলের বিছিয়ে দিয়েছেন। এস.কে. সিনহা বাবু, উনি যখন চলে গেলেন, যাওয়ার পরে উনি একটা বই লিখলেন, আ ব্রোকেন ড্রিম বই লিখলেন। এখন সেই বইয়ে উনি অনেক কথা বললেন, কিন্তু সেই কথা উনি বলেছেন, এটা বিশ্বাস কিংবা অবিশ্বাস করবার বিষয়, এটা হচ্ছে পাঠকদের, আমাদের সাধারণ মানুষের। কিন্তু কোন কোন রায়গুলো উনি দিয়েছিলেন, এবং এবিএম খায়রুল হক কমন পড়বে, কিন্তু বেশ কিছু রায় আছে বিতর্কিত, হ্যাঁ, কমন পড়বে। দুজন আছেন, এখন দুজন, শুধু দুজন না, দুজনের সাথে আরো অন্যরাও ছিলেন, অন্যান্য ওনারাও ছিলেন। তবে খায়রুল হক, ওনাকে আমরা বলি কেন, কারণ ওনাকে আমরা দেখেছি মাস্টার মাইন্ড, যেটাকে বলে, যে ওনার দুরভিসন্ধি বলি আমরা, হ্যাঁ, আইনের ভাষায় দুরভিসন্ধি। কারণ কি, উনি যে রায়টা বদল করলেন, যেটা আনহার্ড অফ। একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে হাঁটার বদৌলতে আমি আপনাকে বলতে পারি, এইরকম দ্বিতীয় আরেকটা রায় আমি আপনাকে দেখাতে পারবো না, স্যাডলি, হ্যাঁ। কারণ কি, এটার উদাহরণ নেই, এটা তৈরি করেছে এবিএম খায়রুল হক। কাজেই কঠিন থেকে কঠিন শাস্তি এই জন্য ওনার মানে
ডিজার্ভ করেন। মানে এই সাজার মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক হবে এমন যে দৃষ্টান্ত, সামনের দিকে এমন যাতে দৃষ্টান্ত জি। ভবিষ্যতে কখনো কোনোদিন ওই চেয়ারে বসে, ওই ধরনের চেয়ারে বসে কেউ স্বপ্নেও যেন না ভাবে যে আমি হাজার খানেক মানুষ গুম হয়ে যাক, আমি তো ভালোই আছি, দিব্যি আছি, আমার তো কিছুই হবে না, কেউ আমাকে টাচও করতে পারে না। সরকারের অনুকম্পা যাতে না একেবারে নেয়। 100% অনুকম্পাই তো ছিলেন, কারণ তাকে তো বললাম ভবিষ্যতের কথা বলছি, এরকম যাতে না হয়। এক্স্যাক্টলি তাই, কখনো যেন না হয় সেই রকম একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল সেট করতে হবে। জি। আমি একটু আবারও একটু যাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে মিলি, আপনি ব্যারিস্টার মিলি, একটু আপনাকে যদি বলি একটু বিষয়টা খেয়াল করবেন কিনা যে বিগত 15 বছরের যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান বিচারপতি, এই যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে, অর্থাৎ সাংবিধানিক যে পদগুলো রয়েছে, এই পদগুলো কিন্তু আগে এতটা আপনার কাছে কি মনে হয় আগের যারা প্রধান বিচারপতি বা নির্বাচন কমিশনার রয়েছে তাদের বিরুদ্ধে এত অভিযোগ বা এগুলো সাধারণত শেষ যারা অবসরপ্রাপ্তরা এসে একটা অনারারি বাংলাদেশের জন্য একটা দায়িত্ব পালন করেন, কিন্তু যদি এই রকম রাজনৈতিক লেজুরবৃত্তি হয় তার পরবর্তী পরিণতিটা আমাদের দেখতেও ভালো লাগেনি, যে যেটা যেটা প্রধান বিচারপতির ক্ষেত্রে হচ্ছে কিংবা প্রধান নির্বাচন কমিশনারদের ক্ষেত্রে হচ্ছে। ভবিষ্যতের জন্য কি কোনো বার্তা দিবেন যে এই রকম রাজনৈতিক লেজুরবৃত্তি থাকলে পরবর্তীতেও তো একই পরিণতি হতে পারে? মানে এই জায়গাগুলো, অর্থাৎ এই দায়িত্বপ্রাপ্ত লোকগুলো বা এই আসনগুলোকে অন্তত কণ্টকমুক্ত রাখার জন্য বা বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য। জি ধন্যবাদ। আপনি যে বলছিলেন যে আমরা আগে কখনো দেখিনি, এটা হলো আসলে কি আমরা এতটা, এই যে বললাম প্রধান বিচারপতি অ্যারেস্ট হয়েছে, এটাই তো আমরা হয়নি আগে কখনো কি আমরা এরকম ফ্যাসিজম দেখেছিলাম বাংলাদেশে? হয়তো তার একটু স্টার্ট দেখেছি তা শেখ হাসিনা বাবার আমলে, বাট এই ওনার লেভেলের অ্যান্ড দ্য ফিনেস দ্যাট শি ডিড ইট উইথ, এই ফিনেস তো আমার মনে হয় সে তার বাবাকেও ক্রস করে গিয়েছে। তো আমরা তো এটাও দেখেছি যে বিচারপতিরা আপনার ক্যাডারের মতো, দলীয় ক্যাডারের মতো আচরণ করছে। তারা আপনার ওপেনলি ঘোষণা দিচ্ছে যে তাদের এই মুক্তিযুদ্ধ অথবা শেখ মুজিবের যে ধারণাগুলো, এগুলোকে সমুন্নত রাখতে হবে। তো এই যে আপনার একটা ফ্যাসিজম কিন্তু একা একা একজন গড়ে তুলতে পারে না, এইটা প্রত্যেকটা সিস্টেমকে, প্রত্যেকটা জায়গাকে নষ্ট করে আপনার একজনের প্রতি গড লাইক আপনার লয়ালিটি ক্রিয়েট করে তো ফ্যাসিজম হয়। এভাবে তো আর আপনি একা একা তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পারে নাই, তার তো এই সিস্টেমটা ক্রিয়েট করে উনি অনুষদ নিয়ে একটা পরিষদ। এবং এই পরিষদটা কিভাবে হয়েছে, এই যে আপনি যাদের কথা বললেন, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনার, যারা দুদকের যে প্রধান চেয়ারম্যান, যে সাংবিধানিক যে পোস্টগুলো আর কি, তো এই জায়গাগুলোতে আপনার আমরা যেটা দেখিনি, আনহার্ড অফ হিস্টোরিক্যালি, সেই যে সেভাবে করে নষ্ট করে দিয়ে গিয়েছে। এইটা কেন করেছে? শেখ হাসিনার তো একটা, আমার মনে হয় তার একটা ইয়াও ছিল যে উনি যাওয়ার পরে বাংলাদেশ যেই পাবে সেই যেন এটাকে অচল অবস্থায় পায়। তো এই জায়গাটা নষ্ট করে দিয়েছে, এই ট্রাস্টটা। এখন দেখেন, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। এই যে মাইলস্টোন কলেজে যে একটা দুর্বিষহ দুর্ঘটনা হলো, মাইলস্টোন, হ্যাঁ মাইলস্টোনে, এইখানে আমরা কিন্তু বিগত সময়ের মতো বিভিন্ন ট্র্যাজেডি, যেটা রানা প্লাজা থেকে শুরু করে, যে একটা যে আপনার যে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা ইয়া ছিল এবং সরকারের যে একটা টেন্ডেন্সি ছিল যে লাশের সংখ্যা লুকানো, কতজন মারা গেছে, কতজন হতাহত হয়েছে, এগুলো না বলা, সব কিছু ধামাচাপা কেন হয়েছে, এই জায়গাগুলো কিন্তু মানুষ কিন্তু দেখেন ওই জায়গায় কিন্তু ওই ডিস্ট্রাস্টে ফেরত গেছে। বিকজ আপনি তো সোশ্যালি এই ডিস্ট্রাস্টটা মানুষের মনের মধ্যে বসিয়ে দিয়েছেন টাইম অ্যান্ড টাইম এগেইন করে। তো এই জায়গা থেকে বের হয়ে এসে একটা নতুন সিস্টেম করে এই যে পজিশনগুলোর কথা বলেছেন, সেই পজিশনগুলোকে নিষ্কণ্টক করাটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু এটা আসলে সেই ট্রাস্টটা আবার ফেরত আনাটা কিন্তু খুব কঠিন হবে, সেই বিশ্বাসটা মানুষের, এই যে এই পজিশনগুলোর জন্য। তো সেখানে কি করতে হবে, যে এখন যে ঐক্যমত্য কমিশনে কথা হচ্ছে, যে এখানে এটা একটা বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে বসে এক জায়গায় বসে একজন ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিকে, যাকে দুই পক্ষই, নিরপেক্ষ ব্যক্তি, যাকে দুই পক্ষই মনে করছে যে না উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, হয়তো এই প্র্যাকটিসটাতে গেলে
5-10 বছরে হয়তো আমরা মনে করতে পারি যে না প্রধান বিচারপতি আর মানে উনার আজ্ঞাবহ কোনো জাজমেন্ট দিচ্ছেন না, কারণ এই যে ABM খায়রুল হকের কথাই বলেন, মানে সেই সময়কার সরকারের আজ্ঞাবহ কোনো জাজমেন্ট, তাই তো? জি জি জি, এই ওনার কথাই বলেন, উনি ওনার শর্ট জাজমেন্টে যেটা বলেছেন সেটা উনি, এটা মানে আনহার্ড অফ, সে উনি এই আপনার ইয়াতে চলে গিয়েছেন, অবসরে চলে যাওয়ার অবসরে, পরে জি। মানে 16 মাস পরে রিটেন জাজমেন্টে জি, বলছিলেন। পুরো উল্টো লিখে দিলেন। এইটা মানে আপনি বুঝতে পারছেন তো, একটা আইনের মতো জায়গায় আইনাঙ্গনকে একটা মাত্র বলে না, এক পুকুর দুধের মধ্যে এক ফোঁটা আপনার বিষই যথেষ্ট ওই পুরো দুধটাকে নষ্ট করতে। তো এই যে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স আমাদের যে একটা ট্রাস্ট বিল্ড করা হয়েছে, বিশেষ করে আগেও আমরা শুনতাম, আমরা যখন ছোট ছিলাম তখনও বলতাম, এবং আমি যখন প্র্যাকটিস শুরু করি তখনও, যে লোয়ার কোর্ট নষ্ট হয়ে গেছে কিন্তু হাই কোর্টটা ঠিক আছে, কিন্তু ওই জায়গাটাকে ওই ট্রাস্টটাকেও নষ্ট করে দিয়েছে। এরা দিয়েছে। যে শুধু যে ABM খায়রুল হক দিয়েছে তা না, এই যে একটা গং সিনহা, তারপরে আপা বললেন যে এটা ওনারা এটা এবং আপনি যে বললেন যে একজন মদতপুষ্ট একজন মদতপুষ্ট না, সবাই মদতপুষ্ট। আওয়ামী লীগ এমন একটা যে জিনিস, আপনি যখন যাকে ইউজ করার দরকার ইউজ করার পরে আপনার যখন আর এটাই আর ইউজে লাগছে না অথবা একটু বার্ডেন হয়ে গেছে, তাকে টিস্যুর মতো ফেলে দেওয়াটা ওনাদের অভ্যাস। তুরিন আফরোজকে দিয়ে কি করায় নাই, তারপর আওয়ামী লীগ আমলেই তো তাকে সবচেয়ে বেশি। জি, বুঝতে পেরেছি ইয়ে আপনি করা যেটা হয়েছে। বলতে চাচ্ছেন। আমরা বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো, এই পদগুলো নিষ্কণ্টক রাখা উচিত, এবং এই পদগুলোতে যারা থাকবেন তারা যেমন নিরপেক্ষ হবেন, তাদের সেই সম্মানটুকুও পরবর্তীতে যাতে অব্যাহত থাকে, সেই কথাটাই আপনারা দুজনে বললেন। দর্শক, আমরা এই ছিল আজকের অনুষ্ঠানের আমাদের আয়োজন। এই আলোচনার সারবস্তু থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।